আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে অন্যান্য দলের সাথে একমত হয়েছে বিএনপি। তবে দলটির শর্ত, সাংবিধানিক কোনো নিয়োগ কমিটি রাখা যাবে না। বুধবারের বৈঠকে এনসিসির বদলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আর রাষ্ট্রের মূলনীতির বিষয়ে আগামী সপ্তাহে নতুন প্রস্তাবনা উপস্থাপন করবে কমিশন। হাসান মাহমুদের রিপোর্ট। দুদিনের বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফের রাজনৈতিক দলগুলোর সাথে দিনভর আলোচনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের। এদিনের আলোচনায় ঐকমত্য কমিশন জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি থেকে সরে এসে 7 সদস্যের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির নতুন কাঠামো প্রস্তাব করে, যাতে অন্য দলগুলো একমত প্রকাশ করলেও একমত নয় বিএনপি। তবে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, এতে একমত সব দল। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকে দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। আমরা এই বিষয়ের সাথে একমত হতে পারিনি। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। কমিটির প্রস্তাবনা যেটা এসেছে, যাতে করে রাষ্ট্রের কোনো একক ব্যক্তির স্বৈরাচার হতে না পারে, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। আমরা কোনো রকম ঐকমত্যে কিংবা এমনকি কোনো রকম উপসংহারে উপনীত হতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। দিনের আলোচ্যসূচিতে থাকা রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে সংবিধানের 5টি নতুন মূলনীতি নিয়ে অধিকাংশ দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে পরের বৈঠকে এই ইস্যুতে নতুন প্রস্তাব আনার ইঙ্গিতও দিয়েছে কমিশন। 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। তবে ঐকমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি থেকে সরে এসে যে প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন, তা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো রয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। বাংলাদেশের মানুষেরা যে প্রেক্ষাপটে তারা জীবন দেওয়ার জন্য এসেছিলেন, সেই সংস্কারকে যদি বাস্তবায়ন করা সম্ভবপর না হয়, নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। বাংলাদেশের যে অভিজ্ঞতা, তাতে আমরা যে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয়, তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে না। 3 দিনের বিরতি দিয়ে আগামী রোববার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে গঠিত কমিশনের সংবাদ সম্মেলন বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। বিকেলে রাজধানীর শাহবাগে এক কর্মসূচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা জানান, আন্দোলনের পর হাইকোর্ট তদন্ত কমিশন করলেও তা এখনও পরাধীন রয়েছে। বিডিআর আইনের 2 ধারার মিথ্যা অভিযোগের মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি এখনও বহাল রয়েছে। অবিলম্বে এই ধারা বাতিল করে বিচার কাজ করতে হবে, পুনঃতদন্তের মাধ্যমে নিরপরাধীদের মুক্তি দেয়া এবং বিডিআর সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রদানকারীদের আইনের আওতায় আনা সহ সবাইকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এ সময় সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন সংগঠনটির সদস্যরা।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ডিবি। দুপুরে মগবাজারের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তাই সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা। এর আগে শেখ হাসিনা সহ সাবেক ৩ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। আবির আহমেদের রিপোর্ট। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল। এই নির্বাচনে একদলীয় ভোটের দিকে যায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মোড়কে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের প্রার্থীরাই। টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থেকে যেতে স্বৈরাচার শেখ হাসিনাকে সহায়তা করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পর কমিশন থেকে পদত্যাগ করে অনেকটা লোকচক্ষুর অন্তরালে চলে যান হাবিবুল আউয়াল। গত রোববার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক ৩ নির্বাচন কমিশনার সহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলায় সেদিন গ্রেফতার করা হয় সাবেক সিএসি KM নুরুল হুদাকে। এর দুদিন পর বুধবার দুপুরে গ্রেফতার করা হলো কাজী হাবিবুল আউয়ালকে। বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতারে বেগ পেতে হচ্ছিল বলে জানায় ডিবি। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে ২০২৪ সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা। তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার এজাহারে কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে নির্বাচনের ফলাফল পরিবর্তনে প্রশাসনকে একটি নির্দিষ্ট দিকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জুতাপেটা করার ঘটনায় গ্রেফতারকৃত উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফ সহ ৩ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। এদিন মামলার প্রধান আসামি মোজাম্মেল হক ঢালি এবং আরেক আসামি উত্তরা পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এর আগে গতকাল হানিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। ২২শে জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক সাবেক সিইসি নুরুল হুদাকে বের করে আনেন। এরপর গলায় জুতার মালা পরিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা জানার পর সবার মাঝে স্থিতিশীলতা এসেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা নিয়ে IMF-এর উদ্বেগ সঠিক নয়। আর NBR-এ স্বচ্ছতার অভাব আছে এবং অধ্যাদেশ বাস্তবায়ন হলে কর্মকর্তাদের অসুবিধা হবে না বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। যৌক্তিক সংস্কারের দাবিতে ২২ জুন থেকে আবারও আন্দোলন শুরু করেছে NBR সংস্কার ঐক্য পরিষদ। টানা তৃতীয় দিনের মতো বুধবারও NBR সহ সারা দেশে শুল্ক কর কার্যালয়ে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবারের মধ্যে দাবি মানা না হলে শনিবার থেকে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত রাজস্ব ও কর কর্মকর্তারা। বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। জানান, বৃহস্পতিবারের বৈঠকে সমাধান মিলতে পারে। NBR তো আমরা রিফর্ম করছি কেন? NBR ভেতরে আপনার অনেক রকম ইস্যু আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই, তাই না? অতএব এইখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট হতো, ভালো যারা লেভেল প্লেয়িং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারতো না। অতএব তাদের ব্যাপার হতো এটা। আমি একটা অনুমান করে বলছি যে এখানে কিছু স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চটে গেল। আমরা দেখছি, আমি একটু ধৈর্য ধরছি। এদিকে রাজনৈতিক অনিশ্চয়তা সহ ৪ কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও খারাপ অবস্থায় আছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এ বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের সংস্কার কার্যক্রম ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাংক, IMF সহ উন্নয়ন সহযোগী সবাই সন্তুষ্ট। অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার কিন্তু রাজনীতির উপর ডিপেন্ড করে। রাজনীতি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তবে আমাদের এমন কিছু ঘটে জানে যে এখনও হচ্ছে না, কারণ এখন মোটামুটি তো একটা অ্যাগ্রিড একটা সময় আসছে, ইলেকশনটা কবে আসে, তো সবাই মোটামুটি সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট আর কি। তো এখন
সেটা রাজনৈতিক অনিশ্চয়তা। তবে ওরা চিন্তা করছে যে বাইরে থেকে ওরা ভাবে যে ফেব্রুয়ারি হবে কি না হবে, তো আমরা তো বলছি হবে। বিদেশি বিনিয়োগ এখন কিছুটা কম, কিন্তু পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ও সহায়ক পরিবেশ বজায় রাখতে পারলে তা বাড়বে বলেও আশা অর্থ উপদেষ্টার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়। এ সময় জানানো হয়, গত ২০ মে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনার অভিজ্ঞতা সুখকর ছিল না। অন্যদিকে উপদেষ্টা আগামীকালের আলোচনার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদের আহ্বান না করায় ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি আলোচনায় অংশগ্রহণ করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া শুরু হয়নি। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে, আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তোলার উপরও জোর দেন তিনি। প্রতি বছর ২৬শে জুন নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস পালিত হয়। দেশের সকল নাগরিককে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার অনুরোধ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সকল সরকারি দপ্তরে সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই ধরনের পণ্য ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫-এর উদ্বোধনকালে তিনি এই নির্দেশনা দেন। সাময়িক অর্থনৈতিক লাভের আশায় পরিবেশের ক্ষতি সাধন থেকে সরে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। ফ্রি প্লাস্টিক পলিউশন, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ উপলক্ষে মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করে। বুধবার রাজধানীর চিন্মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মাধ্যমে প্রকৃতি তার বিধ্বংসী রূপ দেখানো শুরু করেছে, যার দায় সম্পূর্ণ মানুষের বলেও উল্লেখ করেন তিনি। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে, দুজন একসঙ্গে থাকতে পারবে না। এর জায়গায় আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নেই। কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নেই। ব্যাপক শিল্পায়ন ও আধুনিক জীবন ব্যবস্থা নিশ্চিত করতে গিয়ে মানুষ ক্রমাগত পরিবেশের ক্ষতি করছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তাই প্রচলিত উন্নয়নের ধারণা পরিবর্তন করে পরিবেশ বান্ধব উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের অবশ্যই আত্মবিধ্বংসী চিন্তা ভাবনা থেকে মুক্ত হতে হবে। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করে যাব, এটা আমি কিছুতেই নিজেকে মানতে দেব না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটা সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি। পরে প্রধান উপদেষ্টা বৃক্ষমেলা ঘুরে দেখেন এবং একটি সোনালু গাছের চারা রোপণ করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং সমাজে ঘৃণা ছড়ায় এমন মিথ্যা তথ্য মোকাবেলার কার্যকর উপায় খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটার পাবলিক পলিসি এপ্যাকের ভিপি সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজন সরওয়ারের সাথে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। সেই সাথে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে এটি করে। এ সময় মিলনার বলেন, মিথ্যা তথ্য মোকাবেলায় মেটা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত। চীন সফরের তৃতীয় দিন ব্যস্ত সময় পার করেছেন বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি চায়না কমিউনিস্ট পার্টি সানজি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি সানজি প্রদেশ পিপলস কংগ্রেস ছাও ইয়েডির সাথে বৈঠক করেন। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনা শেষে বিএনপি প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজে আপ্যায়িত করেন ছাও ইয়েডি। এর আগে মঙ্গলবার বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় কমিউনিস্ট পার্টি অফ চায়নার আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াংঝাওয়ের। সবার আগে বিএনপি জাতীয় নির্বাচন চায়, আর এটাই বিএনপির স্পষ্ট বক্তব্য বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্দেশ পেয়েও যে পুলিশ সদস্যরা গুম খুনে অংশ নেয়নি তাদের পুরস্কৃত করার আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে তিনি বলেন, কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। যেই জাতি পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিতে দ্বিধা করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল এলাকায় এক নির্বাচনী পথসভায় একথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের প্রতিনিধিরা শোষক নয়, বরং জনগণের সেবক হবে। জামায়াত নেতাকর্মীদের প্রশ্নবিদ্ধ কাজ দেখলে সেগুলো ধরিয়ে দেবার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, সমালোচনা থেকে শিক্ষা নিতে চায় তাঁর দল। আমির বলেন, সকল ধর্মের নাগরিক মিলে মিশে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে। প্রতিটি মানুষ যেন তার নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে সমাজে বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্যেও কাজ করবে জামায়াত। আমাদের কর্মীরা ছাতাবাজি করে না, দখল বাণিজ্য করে না, মানুষকে ভয় দেখায় না, গায়ের জোরে কোথাও কোনো বাড়াবাড়ি করে না। হ্যাঁ, 2-1 জায়গায় সামান্য ব্যতিক্রম হয়েছে। পান থেকে সামান্য চুন ঝরে পড়েছে, আমরা গলার চেপে ধরেছি। আমরা কাউকে খাতির করি নাই, ঠিক মতো তাকে আমরা আমাদের শাস্তির আওতায় এনেছি। নগর ভবনে শ্রমিক ইউনিয়নের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টাকে দায় দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ইশরাক আরও অভিযোগ করেন, উচ্চ আদালতের রায় অবমাননা করে স্থানীয় সরকার উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন। এসব ঘটনায় আসিফ মাহমুদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান ইশরাক। নাজিবুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে নিজের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অভিযোগ করেন, গণমাধ্যমে আইনের ভুল ব্যাখ্যা দেয়া সহ স্থানীয় সরকার উপদেষ্টা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না। সংবাদ সম্মেলনে উঠে আসে মঙ্গলবারে নগর ভবনে ঘটে যাওয়া সংঘর্ষের বিষয়টিও। এ ঘটনায় দায়ী আসিফ মাহমুদ ও তার সহযোগীরা জানিয়ে ইশরাক বলেন, অভিযোগের সপক্ষে প্রমাণ উপস্থাপনের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। গতকাল নগর ভবনে একটি ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। এর সপক্ষে প্রমাণাদি জোগাড় করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয়, এটি আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী। গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী শক্তির নিয়ন্ত্রণে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। আন্দোলনে যুক্ত হওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আবারও রাজপথের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এবার মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে কমেছে প্রায় 81,000। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। এছাড়া 2 বছর আগে এসএসসি এবং সমমানের পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও 4.25 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। এবার সারা দেশে 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসব পরীক্ষা। 2025-26 অর্থ বছরে 6,069 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,636 কোটি টাকা। রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির 7ম বোর্ড সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। 6,000 কোটি টাকা বাজেটে 76% অর্থ ব্যয় হবে উন্নয়ন খাতে। এতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন। উত্তর ঢাকার উত্তরখান, দক্ষিণখান সহ নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। 2025-26 অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য খাত থেকে মোট রাজস্ব আয়ের 45% আদায় করবে ডিএনসিসি। অনুষ্ঠিত হলো বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন 2025। রাজধানীর একটি হোটেলে আয়োজিত হয় অনুষ্ঠানটি। আয়োজনে নতুন কার্ডিওভাস্কুলার চিকিৎসকদের সংবর্ধনা এবং দেশ বরেণ্য সিনিয়র কার্ডিওভাস্কুলার চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়। হৃদরোগ চিকিৎসায় অসামান্য অবদান রাখায় 5 জন প্রবীণ চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। কার্ডিয়াক সোসাইটির নেতৃত্বে দেশের হৃদরোগের সকল বিভাগের চিকিৎসা বিশ্বমানের হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক KMHS সিরাজুল হক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান সহ অনেকে। মার্কিন টেলব্যাংক অর্থনীতির খবর। আওয়ামী সরকারের আমলে আর্থিক খাতে দুর্বৃত্তায়ন হয়েছে অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, এখন থেকে চিন্তা ভাবনা করে খরচ করতে হবে। রাজধানীর পুরানা পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। বিগত সময়ে উচ্চ মূল্যে বিনিয়োগ করে পরিবেশের ক্ষতি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি ব্যয়ের সিংহভাগই যাচ্ছে ঋণ পরিশোধে। অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় বিনিয়োগ নীতি গ্রহণের কথা জানান তিনি। বলেন, ধনীরাই গাড়ি কেনে, তাই তাদের ভোগের জায়গায় বেশি কর আরোপ করা অযৌক্তিক নয়। আমরা এমন সব ফ্যালাসিমূলক বিনিয়োগ করেছি, সেটা কর্ণফুলীর টানেল হোক, এমন উচ্চ মূল্যের বিনিয়োগ করেছি। গ্রিনের নামে আমরা মেট্রো রেল করতে যে 1 টাকার জিনিস 20 টাকায় করে আমরা তো পরিবেশের আরো বড় ক্ষতি করে ফেলেছি। কারণ যে পরিমাণ অর্থনৈতিক দায় তৈরি করেছি, যার বিনিময়ে আজকে আমাদের জাতীয় ব্যয়ের সর্ববৃহৎ ব্যয় হচ্ছে আমাদের দায় পরিশোধের জন্য, স্থানীয় এবং আন্তর্জাতিক দায় পরিশোধ। বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী 20, 22 ও 24 জুলাই মুখোমুখি হবে 2 দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচগুলো। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে 16 জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান। একই দিন শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ শেষ হবে বাংলাদেশের। 4 দিনের ব্যবধানে ফের মাঠে নামবে লিটন দাসের দল। সম্প্রতি লাহোরে 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নেয় বাংলাদেশ পাকিস্তান, যেখানে হোয়াইট ওয়াশ হয়েছিল সফররত বাংলাদেশ। বিপিএলে আগামী আসর আয়োজনে বৃহস্পতিবার থেকেই মাঠে নামছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গত আসরের তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার কি পরিবর্তন আনা যায় সেসব নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বিপিএল এর নতুন কমিটি। এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ফাহিম সিনহা। ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে কিছু ইস্যুস উঠেছিল, পেমেন্ট ইস্যুস ছিল কিছু, তো আমরা চেষ্টা করব ওগুলোকে মাথায় রেখে যেন প্রপার ফ্র্যাঞ্চাইজি আমরা অনবোর্ড করতে পারি। আর আপনার যেটা হয়েছে, অনেক কথাবার্তাই তো হয়েছে, মানে আশা করি ওইগুলো যেহেতু আপনার একটা
মিস্টেক থেকে লার্নিং হয়, তো ওইগুলা মানে পজিটিভলি নিয়ে আপনার আগামী বিপিএল যেন ভালো কিছু একটা করতে পারি, ওই আশা নিয়ে আর কি আগাবো আর কি। ঈদে মুক্তি পাওয়া সিনেমা ইনসাফের সিকুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক সঞ্জয় সমাদ্দার। রাতে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে এই তথ্য জানান তিনি। এরই মধ্যে শুরু হয়েছে ইনসাফ 2 এর পাণ্ডুলিপি লেখার কাজ। প্রথমটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিমুদ্দৌলা, স্বরূপ দে এবং সঞ্জয় সমাদ্দার। ইনসাফের প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমাদ্দারের দ্বিতীয় সিনেমা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।